আসসালামু আলাইকুম। সময় ঘড়ি এখন বেলা ৯টা। ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে প্রাচ্যের ড্যান্ডে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা পরিবারের সবাই। আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে অল্প খরচে কীভাবে এই প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যাবেন, সেই ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি। আমরা ঢাকার মোহাম্মদপুর থেকে প্রথমে একটি সিএনজি যোগে সোনারগাঁয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা গুলিস্তান মাওলানা ভাসানী স্টেডিয়ামের সামনে থেকেই আমরা বাসে চড়ে যাব সোনারগাঁয়ে। তো আশা করি পুরো ব্লগটা না টেনে দেখবেন কীভাবে অল্প খরচে সোনারগাঁয়ে সারাদিনের ঘোরাঘুরি এবং ট্যুরটা কমপ্লিট করলাম, তা না টেনে ধৈর্য সহকারে দেখবেন। মাওলানা ভাসানী স্টেডিয়াম থেকে দুইটা বাস চলে সোনারগাঁয়ে, একটা হলো দোয়েল আর একটি হচ্ছে স্বদেশ। তো আমরা স্বদেশ পরিবহনের টিকিট কাটলাম জনপ্রতি 65 টাকা। এটা সরাসরি গুলিস্তান থেকে মোগরাপাড়া চৌরাস্তা আপনাকে নামিয়ে দিবে। সেখান থেকে অটো রিকশায় আমরা চলে যাব সোনারগাঁয়ে। তো আমি যেহেতু সোনারগাঁয়ে আমার গ্রামের বাড়ি, প্রথমে আমি আমার গ্রামের বাড়িতে যাব। সেখানে আমরা হাবলা থাকবো, অর্থাৎ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা জুমা নামাজের পর বাড়ি থেকে আবার রওনা দিয়ে সোনারগাঁয়ে প্রবেশ করব। তো এক্ষেত্রে বাসে 65 টাকা ভাড়া জনপ্রতি, এরপর ওইখান থেকে অটো বা সিএনজি ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা। ঢাকা গুলিস্তান থেকে সোনারগাঁয়ে পৌঁছতে সর্বোচ্চ সময় লাগে 20 থেকে 25 মিনিট, যদি রাস্তায় যানজট না থাকে। আর মোগরাপাড়া চৌরাস্তা থেকে আপনার 5 থেকে 7 মিনিটেই পৌঁছে যাবেন সোনারগাঁয় লোকশিল্প জাদুঘরের প্রবেশ গেটের সামনে। এখানে একটা কথা বলে রাখি, আমার জুনিয়র এই প্রথম যাচ্ছে লোকাল বাসে করে সোনারগাঁয়ে, তার প্রথম জার্নি এই লোকাল বাসে। এর আগে পর আমরা যখনই গিয়েছি প্রাইভেট কার বা সিএনজি করে গিয়েছি। তো এই জার্নিতে ও ছিল অনেকটাই এক্সাইটেড। এবং আরেকটি কথা বলে রাখি, এখন জানুয়ারি মাসে সোনারগাঁয়ে মাসব্যাপী লোকশিল্প জাদুঘরে মেলা হচ্ছে, তাই এখন এই সোনারগাঁয়ে দর্শনার্থীর চাপ একটু বেশি। এই তো আমরা সোনারগাঁ জাদুঘরের পাশেই চলে আসছি। এটা হলো সোনারগাঁ জাদুঘরের সীমানা প্রাচীর। এই সীমানা প্রাচীর ঘেঁষে আমরা একটু প্রবেশ করলে আমার গ্রামের বাড়ি। তো আমরা সেখানে যাব। এটা হচ্ছে পানামনগরের প্রাচীন সে ব্রিজ, যেটার বয়স প্রায় 500 বছর। এই ব্রিজ প্রায় বিলুপ্তির পথে। এটাকে রক্ষার জন্য সেখানকার পরিবেশ আন্দোলনকারীরা আন্দোলন করছে। তাই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমার গ্রামের বাড়ি। সেখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে আবার সোনারগাঁ জাদুঘরের উদ্দেশ্যে আমরা রওনা দিই। শহরের এই কর্মব্যস্ত কোলাহলপূর্ণ জীবন থেকে একটু ছুটি নিয়ে ঘুরতে আসলাম এই প্রাচীন বাংলা রাজধানী সোনারগাঁয়ে, যার ইতিহাস ঐতিহ্যের কাছাকাছি থাকতে পছন্দ করি। তাই নিঃসন্দেহে আমরা সোনারগাঁয়ে ছুটির দিনে সপরিবারে প্রায় ঘুরতে আসি। আপনারা যদি সময় পান তাহলে অবশ্যই ছুটি নিয়ে পরিবারকে নিয়ে ঘুরতে আসতে পারেন এবং সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য নিদর্শন সম্পর্কে পরবর্তী প্রজন্মকে একটা স্বচ্ছ সুন্দর ধারণা দিতে পারবেন। এতে বাড়তি একটি লাভ হবে, পরিবারে ছোট বাচ্চাদের বাংলার প্রাচীন ইতিহাসের অনেক কিছু স্বচক্ষে দেখার এবং জানার সুযোগ হবে, যা তাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে দিবে। তাই শুক্রবার জুমা নামাজের পর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা প্রবেশ করব সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে। সোনারগাঁয়ের ইতিহাস, শিল্পকলা ও সংস্কৃতি, সাহিত্য। সোনারগাঁ ছিল বাংলাদেশের এক গৌরবময় জনপদ। প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত নৈসর্গিক পরিবেশে প্রাচীন রাজধানীর সোনারগাঁ নামটি উদ্ভব হয়েছে
সুবর্ণগ্রাম থেকে। আবার অনেকের মতে বারোভূঞা প্রধান ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে সোনারগাঁয়ের নামকরণ করা হয়েছে। আনুমানিক 1281 খ্রিস্টাব্দে এই অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনার পর আওরঙ্গজেব আমলে বাংলার রাজধানী ঢাকা ঘোষণার আগ পর্যন্ত মুসলিম সুলতানদের রাজধানী ছিল সোনারগাঁও। যদিও তখন প্রাচীন এই রাজধানী পানাম নামেই পরিচিত ছিল। ঈশা খাঁ ও তার বংশধরদের শাসন আমলে সোনারগাঁ ছিল পূর্ববঙ্গের রাজধানী। বর্তমান সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। ইতিহাস জানতে জানতে আমরা চলে আসলাম সোনারগাঁয়ের প্রবেশ গেটের সামনে। সোনারগাঁ জাদুঘরের প্রবেশ টিকিট ফি মূল্য হচ্ছে 50 টাকা জনপ্রতি। বিদেশি দর্শনার্থীদের জন্য 100 টাকা, তবে ছাত্রছাত্রীদের জনপ্রতি 30 টাকা প্রবেশ ফি। এছাড়া বড় সর্দার বাড়ির প্রবেশ ফি 100 টাকা, বিদেশিদের জন্য 200 টাকা। তো বাংলাদেশ লোকশিল্প ফাউন্ডেশনে বৃহস্পতিবার বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের বাকি দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাদুঘর খোলা থাকে। তবে বিশেষ সরকারি ছুটির দিনগুলো যেমন ঈদ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, জাতীয় শোক দিবসও খোলা থাকে। এছাড়া শীতকালীন মাসব্যাপী লোকোৎসব মেলা উপলক্ষে বিকাল 5টা থেকে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য গেট উন্মুক্ত থাকে। সেক্ষেত্রে কোনো টিকিটের প্রয়োজন হয় না। আবহমান বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা সর্বজন স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে 1975 সালের 12 মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয় পানাম নগরের একটি পুরনো বাড়িতে বাংলাদেশ লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। পানাম নগরীর ঠাকুরবাড়ি ভবন ঈশা খাঁর তরুণ এই দুই স্থাপনাকে একত্রে নিয়ে 16 হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বিস্তৃত। এই ফাউন্ডেশন আছে গোপীনাথ সাহা সর্দার বাড়ি, জয়নুল আবেদিনের ঐতিহাসিক সংগ্রাম ভাস্কর্য, জয়নুল আবেদিনের স্মৃতি জাদুঘর, লোকজ মঞ্চ, সেমিনার রুম, কারুশিল্প গ্রাম এবং সবুজে মোড়া সোনালী উদ্যান। প্রায় 4500-র অধিক প্রাচীন নিদর্শন স্থান পেয়েছে জয়নুল আবেদিনের স্মৃতি জাদুঘরে। আছে বাংলাদেশের গ্রাম বাংলা প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতে তৈরি বিভিন্ন শৈল্পিক দৈনন্দিন ব্যবহার্য নানান পণ্য সামগ্রী। দক্ষ শিল্পীরা প্রতিটা সৃষ্টিতে ফুটিয়ে তুলেছে প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য। এছাড়া জাদুঘরের বিভিন্ন গ্যালারিগুলোতে দেখা মিলবে কাঠে খোদাই করা বিভিন্ন কারুশিল্প, পাটচিত্র, মুখোশ আদি জীবনভিত্তিক নিদর্শন, লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির ফলক, লোহা, তামা, কাঁসা, পিতলের তৈরি তৈজসপত্র, লোকজ অলঙ্কার সহ বৈচিত্র্যপূর্ণ অনেক প্রাচীন নিদর্শন। প্রতি বছর শীতকালে এখানে মাসব্যাপী লোকশিল্প মেলা হয়ে থাকে। এছাড়া অনেক সময় পহেলা বৈশাখের আগেও এই ধরনের লোকশিল্প মেলার আয়োজন করা হয়। গ্রামীণ আবহে পূর্ণ মেলা বাংলাদেশে ঐতিহাসিক পোশাক, জামদানির হাট ছাড়াও গজা, মুড়ি মুরকি ইত্যাদি বিভিন্ন অনুষঙ্গ পাওয়া যায়। এই সোনারগাঁয়ে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। তার মধ্যে উল্লেখযোগ্য হলো লোক ও কারুশিল্প জাদুঘর, জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর, পানাম সিটি, বাংলার তাজমহল ছাড়া বাকি জায়গাগুলো সবই কাছাকাছি। লোকশিল্প জাদুঘরের পূর্বে রয়েছে জয়নুল আবেদিনের স্মৃতি জাদুঘর। এই পুরো ভবনে রয়েছে 2টি গ্যালারি। এর মধ্যে একটি গ্যালারি কাঠের তৈরি, যা প্রাচীন ও আধুনিক কালের নিদর্শন সমৃদ্ধ। এছাড়া কাঠের বিভিন্ন কারুপণ্য তৈরি ও বিক্রি করার সামগ্রীর প্রক্রিয়া সুন্দর মডেলের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। যেহেতু এখন শীতের মৌসুম চলছে, মাসব্যাপী লোকোৎসব অর্থাৎ লোকশিল্প মেলা, তাই
সাধারণত প্রত্যেক বছরে শীতকালে এই মাসব্যাপী লোকশিল্প মেলা হয়ে থাকে, তবে পয়লা বৈশাখের আগেই এই মেলা হয় অনেক সময়। মূলত গ্রামীণ আবহাওয়ায় এই মেলা আয়োজন করা হয়। এছাড়া এখানে রয়েছে গ্রামীণ নানা আনুষঙ্গিক সকল প্রকারের জিনিসপত্র, গাঁজা, মুড়ি, মুরগি, খুচরা দোকান, সন্ধ্যায় খুচরা দোকানের সন্ধান মিলে এই মেলায়। বাচ্চাদের জন্য রয়েছে নাগরদোলা সহ আরও অনেক বিনোদনের ব্যবস্থা এই মেলায়। ঢাকা শহর ছাড়াও দূর দূরান্ত থেকে যারা এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে আসতে চান তাদের জন্য কিভাবে যাবেন? নিজস্ব প্রাইভেট কার বা মাইক্রোবাস নিয়ে সরাসরি চলে যেতে পারেন সোনারগাঁও। যদি লোকাল যানবাহনে যেতে চান আমাদের মতো, আমরা যেভাবে আসলাম গুলিস্তান থেকে সোনারগাঁও যাবার জন্য মোগরাপাড়া চৌরাস্তা কাউন্টারে বাস সার্ভিস পাবেন। সেখান থেকে নন এসি বাস আছে, জনপ্রতি ভাড়া 65 টাকা, যেখানে রয়েছে 2টি বাস সার্ভিস, দোয়েল ও স্বদেশ। এই বাসগুলোর সার্ভিস ভালো, লোকাল যাত্রী অন্য কোথাও থেকে উঠায় না। এছাড়া আপনি চাইলে উবার বা কন্টাকে অন্য গাড়ি ভাড়া করে ফ্যামিলি সবাইকে নিয়ে চলে আসতে পারবেন। মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে রিক্সায় বা অটো সিএনজি করে চলে আসতে পারবেন। সোনারগাঁও জাদুঘরের গেটে জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। আপনি চাইলে প্রথমে পানামনগরী ঘুরে তারপর লোকশিল্প জাদুঘরে যেতে পারেন। পানামনগরী সময় নিয়ে দেখলে ভালো। তো আমি পরবর্তী ব্লগে পানাম সিটি সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত ধারণা দেব। আশা করি পরবর্তী ব্লগটিও দেখবেন। জাদুঘরে আজকে আমরা ঘোরাঘুরি করব। তো জাদুঘরের ইতিহাস, ঐতিহ্য এবং এখানকার নিদর্শন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে ঘুরতে গেলে আপনারা আরও কিছু খেয়াল করবেন। ঢাকা থেকে সোনারগাঁও অনেক কাছে, তাই কেউ চাইলেই বাসা থেকে রান্না করা খাবার নিয়ে যেতে পারেন। কারণ সোনারগাঁও জাদুঘরের ভিতরে খাবারের ব্যবস্থা খুব বেশি একটা ভালো না, তাই যেহেতু আমার বাড়ির পাশে, সেখানে কিন্তু আমি বাড়িতে খেয়ে তারপরে এখানে প্রবেশ করেছি। আপনারা চাইলে রান্না করে আগের দিন সাথে খাবার নিয়ে যেতে পারেন। যে কোনো মাঠের খোলা পাশে বসে বনভোজনের ফিল নিয়ে সেখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এছাড়া বাইরে কিছু রেস্টুরেন্ট রয়েছে, দাম জেনে বুঝে শুনে খাবেন, সেক্ষেত্রে তারা কিন্তু অধিক দাম নেওয়ার চেষ্টা করবে। যেহেতু সারাদিনের জন্য ঘুরতে যাবেন, আমার মতে বাসা থেকে খাবার রান্না করে নিয়ে যাওয়াটাই সবচেয়ে বেটার। এছাড়া সাথে অবশ্যই ভালো ক্যামেরা বা ফোন নিয়ে যাবেন, যাতে ছবি ওঠানো যায়। অন্য পর্যটক স্থানের মতো এখানে কিন্তু আলাদাভাবে ছবি ওঠানোর মতো কোনো ব্যবস্থা নেই। তাই ভ্রমণ করার জন্য আমি একজন ট্যুরিস্ট হিসাবে আপনাকে অনুরোধ করব, এই উপরোক্ত যে বিষয়গুলো আপনাদের বললাম এগুলো সঙ্গে রাখবেন। এটা হলো সোনারগাঁয়ের লোকমঞ্চ। এখানে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন শিল্পগোষ্ঠীর শিল্পীরা গান পরিবেশন করে। আজকে লালন সঙ্গীত পরিবেশন হচ্ছে, তাই আমরা ঘোরাঘুরির পর একটু বিশ্রামের পাশাপাশি লোকমঞ্চে গান শোনার জন্য বসে পড়লাম। লালন গীতি পরিবেশন করছে কুষ্টিয়ার একজন শিল্পী। তাই চলুন লালন গীতি উপভোগ করি। পাখি কেমনে আসে যা
লালন গীতি শোনার পর জুনিয়রদের বায়না তারা রাইডে চড়বে, তাই এখানে রয়েছে নাগরদোলা। মেলায় যেহেতু এসেছি, নাগরদোলায় না চড়লে মেলার পরিদর্শন অসম্পূর্ণ থেকে যাবে, তাই তাদের আবদার রক্ষার জন্য তাদের উঠিয়ে দিলাম নাগরদোলায়, আর আমরা পাশে বসে তাদের সেই আনন্দ উপভোগ করছি। তো আজকের এই ব্লগ আপনাদের আর কথা না বাড়িয়ে পরবর্তী ব্লগ দেখার জন্য অনুরোধ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ব্লগ তৈরি করার জন্য উৎসাহিত করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগে আপনাদের সাথে আকর্ষণীয় সোনারগাঁয়ের জামদানি এবং কি এখানকার ঐতিহাসিক নিদর্শন রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সোনারগাঁ থেকে। আল্লাহ হাফেজ। ওটা মজা আছে।